যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, দাবি ট্রাম্পের। আসিম আরাকচি বৈঠক, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের, তেহরানের ওপর নিষেধাজ্ঞা ওয়াশিংটনের। And it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear. লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 5, অভিযান আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। যুদ্ধবিরতি ইস্যুতে কাল বৈঠকে বসছে বৈরুত তেল আবিব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটিকে আলোচনা টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যদিও দ্বিতীয় দফার বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। এনবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন দাবি সত্য নয় বলে দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফার বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে। অপরপক্ষ যে দাবিগুলো করেছে সে বিষয়ে তারা সত্যিই কতটা আন্তরিক তা এখনো দেখার বিষয়। যুক্তরাষ্ট্রকেই তার আন্তরিকতা প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। তেহরানের প্রস্তাব অনুযায়ী একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেওয়া হবে। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামোর উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনায় আপাতত যুদ্ধবিরতি পালন করলেও আলোচনার প্রতিটি মোড় পর্যবেক্ষণ করছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মুহূর্তেই আবারও ইরানে শক্তিশালী এবং দ্রুত হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত আইডিএফ। রাহানুল রানা, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আলিশা। যুক্তরাষ্ট্র এবং ইরান তো দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে এবং পাকিস্তানের সেনাপ্রধান তিনিও কিন্তু ইরানে ইতিমধ্যেই গেছেন এবং আলোচনা করেছেন এ নিয়ে। আপনার কাছে এ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে? আপনি জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে আসলে মধ্যস্থতা করা হচ্ছে এবং যার অংশ হিসেবে আমরা আজকে দেখেছি যে পাকিস্তানের সেনাপ্রধান যেমন আসলে ইরানে উড়ে গেছেন, ঠিক একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও কিন্তু তুরস্ক, এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর সঙ্গে কিন্তু তিনি নেতৃত্বস্থানীয় যারা আছেন, বিশেষ করে রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের সঙ্গে বৈঠক বসবেন। মূলত এই বিষয়টি নিয়েও যুক্তরাষ্ট্র এবং ইরানকে কিভাবে আলোচনার টেবিলে এনে তাদের মধ্যে যেই বিবদমান বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায়, আমরা সবশেষ তথ্যগুলো একটু আগে দেখে আসি। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে কূটনৈতিক প্রচেষ্টা তার পাকিস্তান যেভাবে চালাচ্ছে, যে মূলত যেমনটি আপনি বললেন যে ইসলামাবাদের দ্বিতীয় দফায় আলোচনার চেষ্টা করছে পাকিস্তান, এবং তারই অংশ হিসেবে আমরা সবশেষ দেখেছি তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, এবং তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আলিশা, আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিন্তু তিনি পাকিস্তানের পাশাপাশি তিনি সেনাপ্রধানের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে সেনাপ্রধানের তিনি প্রশংসা করেছেন, অর্থাৎ এ ধরনের একটি মধ্যস্থতাকারীর অংশ হিসেবে তিনি যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রশংসা করেছেন ট্রাম্প। এবং তার
তারই অংশ হিসেবে আসিম মুনির মূলত তেহরান উড়ে গেছেন। এখানে যে বিষয়টি আলোচনা হয়েছে পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ বন্ধে বড় ধরনের সমঝোতার একটি আভাস পাওয়া গেছে। এখন পর্যন্ত পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলত যেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত দুপক্ষ বেশ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একমত হতে পারেননি, সেই বিষয়গুলোতে কিভাবে তারা সমঝোতায় এই পৌঁছাতে বিষয়ে পারে একটু জানতে চাই যে কি বিষয়ে তারা একমত হতে পারেনি, একদম। যার কারণে আসলে দ্বিতীয় দফার এখন বৈঠক পর্যন্ত হচ্ছে। মোটা দাগে আমি যদি বলি যে আপনি জানেন যে লেবাননে কিন্তু এখন পর্যন্ত যুদ্ধ চলছে, সেই যুদ্ধবিরতিতে তাদের ইরানের অন্যতম দাবি। এছাড়া বড় ধরনের যদি বলি যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, সেই পারমাণবিক কর্মসূচির মেয়াদ স্থগিত রাখা কয়দিন সম্ভব হবে, কত বছর তারা সেই পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, এটি একটি বড় আলোচনার বিষয়। এবং আন্তর্জাতিক বাজারে কিছুটা তেলের দাম কমেছে, যখন শোনা গেছে যে আসলে তারা একটি চুক্তিতে যাচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকে এই চুক্তিটি সম্পন্ন হতে পারে এমন একটি আভাস যখন পাওয়া গেছে, তখনই কিন্তু মূলত আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমেছে। আপনি জানেন যে ইরান যুক্তরাষ্ট্র আসলে কি করছে না করছে তার উপর পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু নির্ভর করছে, যে কারণে ইরান ইস্যুটা এই বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইরান, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগত তো নানা রকম ক্ষতি হয়েছে, এর কারণে কি বৈশ্বিক অর্থনীতিতে কোনো প্রভাব পড়তে পারে অবশ্যই কিনা? প্রভাব আসছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে নিই যে যুক্তরাষ্ট্র যে অবরোধ দেখেছে সেটার আসলে কি অবস্থা। আমরা যদি একটু দেখি যে যুক্তরাষ্ট্র যে হরমুজ প্রণালীতে যে অবরোধ আরোপ করেছে গত ৩-৪ দিন ধরে চলছে, তার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইরান এই পর্যায়ে এসে বলেছে যে এই অবরোধ যদি চলমান থাকে তাহলে ইরান ঘোষণা দিয়েছে লোহিত সাগরের সহ ওমান সাগর এবং পারস্য উপসাগর তারা মোটামুটি বন্ধ করে দেবে এবং সেখান দিয়ে কোনো বাণিজ্য সম্ভব হবে না। অর্থাৎ যদি এই হরমুজ প্রণালী বন্ধ রাখে, অর্থাৎ হরমুজ প্রণালী তো না, আসলে ইরানের যতগুলো বন্দর আছে সেই বন্দর থেকে ইরানের কোনো জাহাজে আসলে বের হতে দিচ্ছে না এবং প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এশিয়া এবং ইউরোপে বিমান জ্বালানির তীব্র সংকটের কিন্তু শঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আসন্ন যে মে মাস আছে এবং জুন মাস আছে, আগামী এই 2 মাসে মাত্র কিন্তু ধাক্কা গেল এবং এর প্রভাবটা কিন্তু আলিশা একটু পরে, যে কারণে আগামী জুন এবং মে মাসে এই জ্বালানির বিশেষ করে বিমানের জেট ফুয়েলের তীব্র একটি সংকটের বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে একদম। এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে এর মধ্যে অস্ট্রেলিয়া কি করেছে, তারা ব্রুনেই এবং দক্ষিণ কোরিয়া থেকে অতিরিক্ত 10 কোটি লিটার ডিজেল সংগ্রহের ঘোষণা দিয়েছে। এবং আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আসলে এই যুদ্ধের প্রভাবটা কেমন পড়েছে, আপনি জানেন যে এর মধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কয়েকশো কোটি ডলারের কিন্তু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান কিন্তু তার পাল্টা আঘাত হিসেবে আপনি জানেন যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার আরামকো থেকে শুরু করে বিভিন্ন উপসাগরীয় দেশে যে হামলা চালিয়েছে সেখানে জ্বালানি অবকাঠামোর ভালো ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণটা কেমন আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হয়। গবেষণা ও জ্বালানি বিষয়ক কোম্পানি রিস্টার্ট এনার্জির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে এসব জ্বালানি খাতের অবকাঠামো পুনর্গঠনে মোট ব্যয় 58 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এর মধ্যে তেল ও গ্যাস স্থাপনাগুলোর ক্ষতি প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলার। 3 সপ্তাহ আগেও এই ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল 25 বিলিয়ন ডলার, যা এখন দ্বিগুণেরও বেশি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ব্যয় হবে রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল খাতে। এসব স্থাপনার জটিলতা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পুনর্গঠন ব্যয় বেড়েছে। পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও পানি শোধন খাতেও অতিরিক্ত 3 থেকে 8 বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশভেদে ক্ষতির মাত্রা ও পুনরুদ্ধারের সময় আলাদা হতে পারে। ইরানের গ্যাস প্রক্রিয়াজাতকরণ, রিফাইনিং ও রপ্তানি অবকাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনর্গঠন ব্যয় 19 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে কাতারের ক্ষেত্রে ক্ষতি তুলনামূলক সীমিত হলেও রাস লাফান শিল্প এলাকায় প্রযুক্তিগতভাবে জটিল মেরামত কাজের প্রয়োজন হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই পুনর্গঠন কাজ নতুন উৎপাদন ক্ষমতা তৈরি করবে না, বরং বিদ্যমান সক্ষমতাকে অন্যদিকে সরিয়ে দেবে। এতে প্রকল্পে বিলম্ব ও বৈশ্বিক জ্বালানি বিনিয়োগে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যন্ত্রপাতি ও দক্ষ জনবল সংগ্রহে বিলম্বই পুনরুদ্ধারের সময় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আলিশা, মূলত আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যে আসলে জ্বালানি অবকাঠামোর কি ক্ষতি হলো। একটু আগে আমার কাছে একটি ব্রেকিং এসেছে, এটা হচ্ছে আমরা জানি যে পাকিস্তানের সেনাপ্রধান এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কিছুক্ষণ আগে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গেও দেখা করেছেন। অর্থাৎ এই সমঝোতার অংশ হিসেবে তারা কি দাবি দাওয়া আসলে সামনে তুলে ধরবে, তারই অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান সেই জিনিসগুলো আসলে দাবিগুলো নিয়ে আসলে তিনি আসলে এই নিশ্চয়ই আমরা সেগুলো নিশ্চয়ই জানতে পারবো। যখন জানতে পারবো তখন আমরা আবার দর্শকদের জানাতে পারবো যে তারা আসলে আলোচনায় অগ্রগতির জন্য কোন কোন বিষয়গুলোতে এখন পর্যন্ত একমত হতে পেরেছে। আচ্ছা, লেবানন এবং ইসরায়েল ইস্যু নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনি জানেন যে যখন থেকে যুদ্ধবিরতি চলেছে তখন থেকে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি চললেও লেবাননে সেটি কার্যকর হয়নি এবং যেটি প্রথম দিন থেকেই মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তারা বলেছেন যে এই যুদ্ধবিরতির চুক্তি কিন্তু কোনোভাবেই লেবাননে কার্যকর হবে না। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখে আসি তাহলে দেখতে পাবো যে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে এবং সবশেষ আজকেও অন্তত 4 জন মারা গেছেন, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী 4 জন সহ 5 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 9 জন এবং সঙ্গে সঙ্গে হাসপাতাল কিন্তু তাদের ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচাচ্ছে না। আপনি জানেন যে কোনো যুদ্ধে হাসপাতাল থেকে শুরু করে যে জনস্বাস্থ্য বা জনস্বার্থে যেগুলো রয়েছে সেই সব স্থাপনায় কখনো হামলা করা হয় না, কিন্তু ইসরায়েল এক্ষেত্রে যত ধরনের মানবাধিকার লঙ্ঘন সবগুলোই কিন্তু করে যাচ্ছে এবং এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিন্দা জানিয়েছে। তারা বলছে অন্ততপক্ষে স্বাস্থ্য সংস্থা যেটি বলছে যে অন্ততপক্ষে হাসপাতাল থেকে শুরু করে ক্লিনিক যেগুলো রয়েছে সেগুলো যেন হামলার থেকে দূরে রাখা হয়। বিশেষ করে শিশু এবং নারী তারাও কিন্তু জানেন যুদ্ধের অন্যতম ক্ষয়ক্ষতির মুখে সবচেয়ে বেশি পড়ে। লেবাননের ক্ষেত্রেও কিন্তু আসলে সেটি হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে তাদের যে স্বাস্থ্য সেবা সেটি ভেঙে পড়েছে। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলের আজকেও একটি হাসপাতালে হামলা হয়েছে, সেখানে এমনকি জরুরি যে বিভাগটি সেই জরুরি বিভাগের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই মধ্যেই মূলত আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আভাস দিয়েছেন। তিনি বলেছেন যে প্রথমবারের মতো 34 বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি লেবানন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ আলোচনায় বসবে ওয়াশিংটনে, যেটি কিছুক্ষণের মধ্যে হওয়ার কথা রয়েছে। এবং ইসরায়েল লেবানন ঐতিহাসিক বৈঠক ঘিরে আসলে আমরা সবাই আসলে আশা করছি যে লেবাননেও হয়তো বা এই সংখ্যা থামবে যদি আসলে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা সেটি চায়। এরই মধ্যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদের পক্ষ থেকে কিন্তু লেবাননের যুদ্ধবিরতির জন্য একটি চাপ বাড়ছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসে, তার উপরও চাপ বাড়ছে, বিভিন্ন দেশ থেকে চাপ সৃষ্টি হচ্ছে যে লেবাননে যেন অনতিবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে এখন পর্যন্ত হিজবুল্লাহ যেটি বলেছে, অর্থাৎ লেবানন থেকে যেই পাল্টা আঘাত করা হচ্ছে ইসরায়েলে, হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে এই ধরনের কোনো চুক্তিকে মেনে নিতে চায় না। কোনো যুদ্ধবিরতি যদি তারা করতেও চায় সেখানে হিজবুল্লাহকেও সংযুক্ত করার একটি বিষয় রয়েছে, যে কারণে এখন পর্যন্ত এটি অনিশ্চিত যে আসলে পশ্চিমা মিত্ররা কতটুকু আসলে আন্তরিক এই লেবানন যুদ্ধবিরতির জন্য। ইরান এই দ্বিতীয় দফার বৈঠকের দিকে তাকিয়ে কিন্তু পুরো বিশ্ব আমরা এখন দেখতে চাই যে কোন পক্ষ কতটুকু ছাড় দেয়। একদম আসলে তার উপরেই নির্ভর করছে পুরো বৈশ্বিক শান্তি, শৃঙ্খলা এবং অর্থনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনে রুশ হামলায় একদিনের শিশুসহ নিহত 16। কিয়েভকে বিনামূল্যে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সামরিক জোট গঠনের বিরুদ্ধে মস্কোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু তেহরানের জব্দ হয়ে থাকা বিপুল বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে রয়েছে বিভিন্ন দেশে। বিশ্লেষকদের মতে এই অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার গুরুত্বপূর্ণ একটি শর্ত তাদের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। আসন্ন দ্বিতীয় ধাপের ওয়াশিংটন তেহরান বৈঠককে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই ইস্যু। বিশ্লেষকরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে, যা মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এসব অর্থ বর্তমানে চীন, ভারত, ইরাক, কাতার, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে রয়েছে। উদাহরণ হিসেবে চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, কাতারে $6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে। এই সম্পদ জব্দের সূচনা ঘটে 1979 সালে। তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের সম্পদ জব্দ করে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একাধিক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। জব্দকৃত সম্পদ মূলত আন্তর্জাতিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব এবং আর্থিক প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে। নিষেধাজ্ঞা, আদালতের নির্দেশ বা নীতিগত সীমাবদ্ধতার কারণে ইরান এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিনিয়োগ করতে পারে না। অর্থাৎ নিজস্ব তেল বিক্রির আয় থাকলেও তা ব্যবহার করার ক্ষমতা সীমিত। সমালোচকরা বলছেন এই ধরনের পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিয়োগ সংকট তৈরি হয়েছে। এই অর্থ ফেরত এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়ালের মান স্থিতিশীল হতে পারে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। পাশাপাশি তেল খাত, বিদ্যুৎ, পানি ও অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ সম্ভব হবে। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, শিল্প খাতের আধুনিকায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারেও এই সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। 2026 প্রদান করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে অনুরোধ করছি। স্বাধীনতা পুরস্কারের পরবর্তী ক্ষেত্রে সাহিত্য, এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন আশরাফ সিদ্দিকী, মরণোত্তর। সিদ্দিকী 1927 সালের 1 মার্চ নাগবাড়িতে জন্মগ্রহণ। তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1977 সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর উদ্যোগে আয়োজিত বই বিক্রির আসর অমর 21 বইমেলায় পরিণত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ ফকলোরিক বাংলাদেশ, কিংবদন্তির বাংলা, লোকায়ত বাংলা, আবহমান বাংলা, গ্রন্থ তালেব মাস্টার ও অন্যান্য কবিতা এবং বিভিন্ন শিশু সাহিত্য। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং 21 পদক সহ বহু সম্মাননায় ভূষিত হন। তিনি 2020 সালের 19 মার্চ মৃত্যুবরণ করেন। সাহিত্য সৃষ্টি, লোক সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডক্টর আশরাফ সিদ্দিকীকে 2026 মরণোত্তর প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণের জন্য তার কন্যা ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীকে অনুরোধ করছি। ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অনুষ্ঠানের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অর্থনৈতিক চাপের মুখে বিবিসি 2000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। নতুন মহাপরিচালক যোগদানের আগেই ঘোষণা প্রতিষ্ঠানটির, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস। আক্রমণে ইউক্রেনে একদিনে শিশুসহ 16 জন নিহত হয়েছে। কিয়েভকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করা থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। জর্জিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জনগণের করের অর্থে কিয়েভকে অস্ত্র কিনে সরবরাহ করা বন্ধ হয়ে গেছে। তবে তিনি জানান, ইউরোপীয়রা চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে কিয়েভকে দিতে পারে। এদিকে চীন সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের পায়তারা করছে পশ্চিমারা। অস্ট্রেলিয়ার একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ভিভা এনার্জি পরিচালিত কোরীয় তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়। এই শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় 50% এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় 10% জ্বালানি উৎপাদন করে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন এখনও জ্বলছে এবং আশপাশের এলাকায় বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শোধনাগারটি আংশিক চালু রয়েছে। নিরাপত্তার কারণে সীমিত পরিসরে জেট ফুয়েল ও ডিজেল উৎপাদন চলছে, তবে পেট্রোল উৎপাদনে প্রভাব পড়তে পারে।
আন্তর্জাতিক সময় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি 2000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা মোট কর্মীর প্রায় 10%। বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল স্টাফ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। গণমাধ্যম বলছে, আগামী 18 মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং EMEA বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। ম্যাট ব্রিটিন আসার 1 মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিল বিবিসি। অবশ্য ফেব্রুয়ারিতে 60 কোটি পাউন্ড সাশ্রয়ে বড় আকারের ছাঁটাইয়ের আভাস দেয় কর্তৃপক্ষ। এর আগে 2011 সালে এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের লোকসভার আসন সংখ্যা বাড়ানো সহ 3টি বিল পাশ করাতে বিশেষ অধিবেশনে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। দেশটির রাজনৈতিক পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এমনিতেই ভারতের কেন্দ্রীয় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা বলা ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং ডিএমকে নেতা MK স্ট্যালিন সবাই মোটামুটি ব্যস্ত। আপনি জানেন যে 15ই মার্চ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে এবং একটি কেন্দ্র এবং 4টি রাজ্যে বিধানসভা ভোট, ইতিমধ্যে 3টি রাজ্যের বিধানসভা ভোট শেষ হয়ে গিয়েছে। বাকি দুটো রাজ্য পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ভোট, পশ্চিমবঙ্গে 2 দফা এবং তামিলনাড়ুতে 1 দফায় ভোট। এরই মধ্যে আপনি জানেন যে ভারতে 140 কোটি মানুষ, 140 কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেকই কিন্তু নারী সমাজ, মহিলা। কথা এসছে যে এবার এই দেশের আইন প্রণয়নের জন্য, আগামীর ভারতকে এগিয়ে নেওয়ার জন্য যে দেশে প্রায় অর্ধেক সংখ্যক মহিলা তারা তাদের অধিকার সংরক্ষণের জন্য আসন, কেন্দ্রের যে আসন, লোকসভা আসন, সেই আসন বিন্যাসের প্রয়োজন হয়ে পড়ে। আপনি জানেন যে সব শেষ 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে সারা গোটা দেশে আপনি জানেন যে 543টি লোকসভা আসনের মধ্যে 74টি আসন নারীরা তারা নির্বাচনে লড়ে জিতে এসেছেন। অর্থাৎ প্রায় 13% আসন তারা নিজেরা পুরুষদের সঙ্গে নির্বাচনী যে সেই যুদ্ধ জিতে এসেছেন। এবার 2023 সালে এই বর্তমান মোদী সরকার তারা নারী সুরক্ষা বা নারী অধিকার সংশোধিত একটি বিল পাশ করে। সেখানে বলা হয় গোটা দেশে 33% নারীদের জন্য আসন সংরক্ষণ করা হবে। এবার আসি, 33% আসন করতে গেলে লোকসভার আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন হয়। আপনি জানেন যে লোকসভা আসন এই মুহূর্তে 543টি আসন রয়েছে। এবারে যে 3টি বিল আনা হয়েছে সেই 3টি বিলের মধ্যে একটি মহিলা সংরক্ষণের জন্য 131তম সংবিধান সংশোধনী বিল, লোকসভায় সাংসদ সংখ্যা বাড়িয়ে 850 করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এই 3টি বিলই কিন্তু এবারের যে বাজেটের বর্ধিত অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু এই 3 দিনের অধিবেশনে আনা হয়েছে। আপনি জানেন যে অধিবেশন কিন্তু আজকে সকালে শুরু হয় এবং অধিবেশনে প্রথমেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন এবং তারপর তীব্র তোপের মুখে পড়েন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আমাদের রাজ্যের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তিনিও কিন্তু একেবারে বিরোধিতা করেন এই বিলের এবং দ্বিতীয়ার্ধে কিন্তু প্রধানমন্ত্রী এসে উল্টো বলেন যে এই বর্তমান পরিস্থিতিতে নারীদের যদি আমরা এই আসন না দিতে পারি তাহলে বিগত বছরে নারীদের বিরুদ্ধে যে কাজটি আমরা করেছি সেটি কিন্তু আমাদের সকলে ভুগতে হবে। অর্থাৎ 33% আসন সংরক্ষিত করতে গেলে সব রাজনৈতিক দলের এক হতে হবে। আপনি জানেন যে এরই মধ্যে ভোট রয়েছে আজ 7 দিন বাকি ভোট রয়েছে। ভোটের জন্য কিন্তু নির্বাচনী যে মাঠ, সেই মাঠে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ সমস্ত রাজনৈতিক দল কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2 দফা 23 এবং 29 এবং সেই দিকে কিন্তু এখন নজর গোটা দেশের মানুষের। তো এই ছিল আমার কাছে ভারতের লোকসভায় যে নতুন করে আসন বর্ধিত নিয়ে আলোচনা এবং পশ্চিমবঙ্গের নির্বাচন সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 শিশু সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। দেশটিতে স্থল অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সীমান্তে হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা যুদ্ধবিরতি ইস্যুতে দ্রুতই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন জেলার আনসারিয়া শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে এই হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বৈরুত ও এর আশপাশের এলাকায় ইসরায়েলের অব্যাহত এই আগ্রাসনে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা ওই অঞ্চলে মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে। যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবেল শহর দখলের খুব কাছাকাছি রয়েছে তার সেনাবাহিনী। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নেতানিয়াহু শক্তিমত্তা প্রদর্শনের এই পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি হামলার মুখে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। গত কয়েক ঘন্টায় কিরিয়াত শহরে রকেট হামলা এবং জাবেইলে ইসরায়েলি বুলডোজার ও ট্যাঙ্কে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে হিজবুল্লাহর রকেট হামলায় তাদের কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রণক্ষেত্রে হিজবুল্লাহর এই পাল্টা চ্যালেঞ্জ ইসরায়েলি বাহিনীর জন্য সীমান্ত নিয়ন্ত্রণ কঠিন করে তুলেছে। সহিংসতা বন্ধে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলকে এক সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। গেল মঙ্গলবার ওয়াশিংটনে দীর্ঘ 4 দশক পর ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে বিরল আলোচনা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা ছাড়া ইসরায়েলের সামনে বিকল্প পথ খুব সীমিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 22 জন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। কুয়েঙ্কা মোলেতুরো সড়কে এলচোরো সেতুর কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ। গার্ডরেল ভেঙে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, রেড ক্রস ও স্বাস্থ্য বিভাগের উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় এবং মরদেহ উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের। ইউক্রেনের রুশ হামলায় একদিনে শিশুসহ নিহত 16। কিয়েভকে বিনামূল্যে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সামরিক জোট গঠনের বিরুদ্ধে মস্কোর হুঁশিয়ারি। অর্থনৈতিক চাপের মুখে বিবিসি। 2000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। নতুন মহাপরিচালক যোগদানের আগেই ঘোষণা প্রতিষ্ঠানটির। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলেশা আপনাকে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।